নমস্কার, আজকের আলোচ্য বিষয় মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার জন্য বিষয়কে নিম্নলিখিতভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। উদ্দেশ্য, প্রস্তাবনা, মধ্য বাংলার সময়কাল, মধ্য বাংলার শ্রেণীবিভাজন, অন্তমধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সারাংশ, সম্ভাব্য প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ। মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঠের উদ্দেশ্য কি? অন্তমধ্য বাংলা ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষার স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে অন্নদামঙ্গল ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা লাভ করা, ভাষার বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা, শব্দের গঠন, নির্মাণ ও তার প্রক্রিয়াকে চিহ্নিত করা। এক্ষেত্রে লিঙ্গ, বচন, কারক, বিভক্তি, পুরুষ, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, সর্বনাম ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করা, ভাষার ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি, আন্তর্বিষয়ক লেখাপড়া অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন। আধুনিক পৃথিবী নিজেকে জানতে, চিনতে, বুঝতে পাড়ি দেয় সুদূর কুয়াশাঘন অতীতে। চলে আত্ম আবিষ্কারের পালা, আত্মখননের পালা, আত্মমন্থনের পালা। আত্ম আবিষ্কারের সূত্র ধরে আবিষ্কৃত হয় ঐতিহ্যের উর্বর ভূমি। বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ ঐতিহ্যের এক অনুপম অভিজ্ঞান। বৌদ্ধ সংস্কৃতি, ব্রাহ্মণ্যবাদ, সংস্কৃত সাহিত্য, অনুবাদ চর্চা, ইসলামী তমুদ্দন, লোকায়ত জীবন চেতনার ধারায় দশম থেকে অষ্টাদশ শতাব্দীর বাঙালি জীবন ও সাহিত্যকৃতি সমৃদ্ধ ও পুষ্ট। চর্যাকৃতি থেকে বাউল গান গীতিমুখ্য সাহিত্যধারার এক দীর্ঘ পরম্পরার স্বাক্ষরবাহী ও পরিচয়বাহী, যেখানে উজ্জ্বল হয়ে ওঠে ধর্মবোধ, আর্থসামাজিক জীবন, পরিচয়, সংস্কৃতি ও ভাষার দ্যুতি। সাহিত্যের অতীতের ঐতিহ্য যেমন সুদীর্ঘ সুগভীর, তেমনি উত্তরাধিকারের সঞ্চয় সমৃদ্ধ। ভাষাকে কেন্দ্র করেই সাহিত্য, ভাষার দেহসৌষ্ঠবের মধ্যেই সাহিত্যে প্রাণ প্রতিষ্ঠা করেন। তাই সাহিত্য আলোচনায় বিশ্লেষণে ভাষা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাষার সার্থকতা তার প্রয়োগে। এই প্রয়োগ বৈচিত্র্যময়। ভাষার সঙ্গে জুড়ে থাকে একটি নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট জাতির ইতিহাস, সংস্কৃতি, পরিচয়, ধর্মবোধ, সাজাত্যবোধ, স্বাভিমান ও বিবর্তন। চলমান সভ্যতার অগ্রগতিও ভাষার উপর নির্ভরশীল। তাই ইতিহাস, সংস্কৃতি ও সময়কে জানার জন্য প্রয়োজন ভাষার চলনকে বোঝা, ভাষার ক্রমবিকাশের স্তরকে জানা ও বিবর্তনের ইতিহাসকে খোঁজা। সাহিত্যের পাতায়, উচ্চারণে, বানানে, মুখের সংলাপে এই ভাষা বহুরূপা। তাই ভাষার বৈচিত্র্য নিয়ে আমাদের কৌতূহল কখনোই মেটে না। বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষা যে কত বিচিত্রভাবে প্রকাশিত হয়েছে তা আমাদের মুগ্ধ করে। এই মুগ্ধতা থেকেই মধ্যযুগের অন্তর্গত অন্তমধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য অন্বেষণ। মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি এবং বিষয় বৈচিত্র্য আমাদেরকে বিস্মিত করে। এখন মধ্যযুগের এই বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে আলোচনা প্রয়োজন। মধ্যযুগের কবি এবং কবি মানসিকতা বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। এই টেক্সটগুলি বাঙালির সৃজনশীল কর্মের ধারাবাহিক ইতিহাসকে জানতে সাহায্য করে। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা ভাষার কি পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে এবং দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন ঘটছে। মধ্যযুগের বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলায় শব্দের গঠন প্রক্রিয়া ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলো আমাদের পড়তে হবে এবং জানতে হবে। মধ্যযুগে সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর
প্রভাব বিস্তার করছে টেক্সটগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সেটা আমাদের জানতে হবে। মধ্যযুগের শেষ পর্বে রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির দোলাচলের প্রেক্ষাপটে কিভাবে বদলে যায় সাহিত্য কায়া, বিবর্তিত হয় শব্দ, বাক্য, ভাষার স্বরূপ, তা জানার জন্য এই টেক্সটগুলো আমাদের পড়তে হবে। সে কারণে মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য জানা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মধ্য বাংলার সময়কাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকারময় যুগ। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ। 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ চৈতন্য পরবর্তী যুগ। এখানে চৈতন্যদেবের জন্ম সাল 1486 খ্রিস্টাব্দ এবং তিরোধান সময়কাল 1533 খ্রিস্টাব্দ। চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করে তার সময়কে মানদণ্ড রূপে ধরে নিয়ে আমরা এখানে যুগ বিভাজনটাকে দেখাচ্ছি প্রাক চৈতন্য যুগ রূপে এবং চৈতন্য পরবর্তী যুগ রূপে। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ বাংলায় অন্ধকারময় যুগের সূচনা করে। সেই অন্ধকারময় যুগ কাটিয়ে উঠে আবার সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা আমরা দেখতে পাই 1350 খ্রিস্টাব্দের পর থেকে। মাঝের এই সময়টা বন্ধ্যাকাল হিসাবে চিহ্নিত করা হয়, কারণ এই সময় কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাই না। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত ও অপভ্রংশ স্তর পার হয়ে নব্য ভারতীয় আর্য স্তরে ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হয়। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষাগুলি ক্রমশ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। ভাষার ঐতিহাসিক সূত্র এবং ভাষ্য বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের স্তরটি বুঝতে হবে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে এই টেক্সট আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে রচিত এই সাহিত্য যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, যেটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজির আক্রমণের পর যে অন্ধকার যুগের সূচনা হয়, যে সময় পর্বটা আমরা নির্ধারণ করি 1203 থেকে 1350 খ্রিস্টাব্দ, তা একসময় শেষ হয়। 1350 খ্রিস্টাব্দের পর থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বিভিন্ন রকম সাহিত্য রচিত হয়। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বঙ্গের সামাজিক জীবনেরও মোড় ঘুরিয়ে দেয়। জীবনী সাহিত্য নামে আরেকটি শাখার বিস্তার হয় শুধুমাত্র চৈতন্য জীবনকে কেন্দ্র করে। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে মধ্যযুগের শেষ বলে আমরা ধরতে পারি। এরপরের ইতিহাস ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে, পূর্বতন জীবনের সঙ্গে অনেকখানি পার্থক্য ঘটে যাচ্ছে। মধ্য বাংলায় প্রবেশ করলে আমাদের উঠে আসে বিবিধ সাহিত্যিক নিদর্শন। 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষায় মধ্যযুগের বিস্তার। এই যুগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আদি মধ্যযুগ, যার বিস্তার 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় বাংলা ভাষার নিদর্শন হিসাবে তুলে আনা যায় বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃত্তিবাসের রামায়ণ এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়কে। অন্তমধ্য যুগ বা চৈতন্য যুগ শুরু হচ্ছে চৈতন্যদেবের জন্মের পর 1500 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। চৈতন্যদেবের আবির্ভাব ও তার প্রবর্তিত ধর্মমতকে কেন্দ্র করে সাহিত্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যই দুটি যুগে বিভক্ত করে, যথা আদিমধ্যযুগ ও অন্তমধ্যযুগ। এই সময়কালকে অনেকে আবার প্রাক চৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ নামেও অভিহিত করে থাকেন। মধ্য বাংলার যে শ্রেণী বিভাজন আমরা করলাম, সেখানে আমরা লক্ষ্য করি যে আদি মধ্য বাংলা অর্থাৎ 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় পর্ব এবং অন্তমধ্য বাংলার সময় পর্ব 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এক নজরে আমরা দেখে নিই আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন কি কি।
বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। এদের মধ্যে আদিমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে আমরা বেছে নেওয়ার কারণগুলি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি মাত্র পুঁথি পাওয়া গেছে। পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হবার সম্ভাবনা কম, প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে এবং অন্তর্মধ্য বাংলা ভাষার সঙ্গে মিলেমিশে যায়নি। ভাব ও ভাষা বিচারে চৈতন্য পূর্ববর্তী সময়ের ছাপ সুস্পষ্ট রূপে ধরা পড়ে। অন্তর্মধ্য যুগের যে বাংলা সাহিত্যের নিদর্শন পাই, যার সময় পর্ব আনুমানিক 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের ধারাটা বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। কারণ এই সময় আমরা বিভিন্ন সাহিত্য ধারাকে লক্ষ্য করছি। এক, বৈষ্ণব পদাবলীর ধারা, জীবনী সাহিত্যের ধারা, অনুবাদ সাহিত্যের ধারা, মঙ্গল কাব্য ধারা, ইসলামী সাহিত্য ও অন্যান্য সাহিত্য ধারা এবং শাক্ত সাহিত্যের ধারা। বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখতে পাই চৈতন্য সমসাময়িক যে সমস্ত কবিরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুরারি গুপ্ত, নরহরি সরকার, বাসু ঘোষ, রামানন্দ বসু এবং বলরাম দাস। চৈতন্য উত্তর যুগে যে সমস্ত কবিরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং দীনচণ্ডী দাস। জীবনী সাহিত্য অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে রচিত জীবনী সাহিত্য ধারার মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন বৃন্দাবন দাস, জয়ানন্দ, কৃষ্ণদাস কবিরাজ, চূড়ামণি দাস এবং গোবিন্দ দাস। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় এবং গোবিন্দ দাস কর্মকারের কচ্ছা এ বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই যেখানে প্রথমে আসে রামায়ণ, অদ্ভুত আচার্যের রামায়ণ, চন্দ্রাবতীর রামায়ণ, ভবানী দাসের রামায়ণ এবং রঘুনন্দের রাম রসায়ন। মহাভারতের মধ্যে আমরা পাই গোবিন্দ পরমেশ্বরের মহাভারত, শ্রীকর নন্দীর মহাভারত, সঞ্জয়ের মহাভারত, কাশিরাম দাসের মহাভারত। ভাগবতের মধ্যে আমরা পাই রঘুনাথ ভাগবত আচার্যের কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, মাধবাচার্যের কৃষ্ণ মঙ্গল, দ্বিজ রামনাথের শ্রীকৃষ্ণ বিজয়, দুঃখী শ্যামদাসের গোবিন্দ মঙ্গল, শ্রীকৃষ্ণ দাসের শ্রীকৃষ্ণ বিলাস ইত্যাদি। মঙ্গল কাব্য ধারার মধ্যে আমরা লক্ষ্য করি এখানে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, কালিকা মঙ্গল, দুর্গা মঙ্গল এবং অন্নদা মঙ্গল সাহিত্য ধারাকে, এবং এই কাব্য বিভিন্ন কবিরা বিভিন্ন সময়ে রচনা করেছেন। ইসলামী সাহিত্য ও অন্যান্য সাহিত্য ধারার মধ্যে উল্লেখযোগ্য হল আরাকান রাজসভার কবি দৌলত কাজীর লোর চন্দানী, আলাওলের পদ্মাবতী এবং নাথ সাহিত্য ধারার মধ্যে আমরা লক্ষ্য করি গোরক্ষ বিজয় ও গোপীচন্দ্রের গান, আর পাই আমরা ময়মনসিংহ গীতিকা। শাক্ত সাহিত্য, অষ্টাদশ শতকের শাক্ত কবিরা লেখেন নানান ধরনের শাক্ত পদ, তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন রামপ্রসাদ এবং কমলাকান্ত। বঙ্গীয় সাহিত্য পরিষদে যে সমস্ত পুঁথি আছে সেখান থেকে আমরা কিছু কিছু নিদর্শন এখানে নমুনা স্বরূপ হিসাবে দেখিয়েছি। যেমন অশ্বমেধ পর্বের মহাভারত কাশিরাম দাস লিখেছিলেন। এছাড়াও মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গলের কানরার পালা। গণরাম চক্রবর্তী অষ্টাদশ শতকের কবি ছিলেন এবং সীতারাম দাস তিনিও একজন অষ্টাদশ শতকের কবি ছিলেন, তিনিও হস্তিবৎ পালা লেখেন ধর্মমঙ্গল কাব্যের অন্তর্গত। তার নিদর্শন আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাচ্ছি। আরেকটি নিদর্শনের কথা বলি, সেটি হলো অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র, যার অন্যতম সাহিত্য ধারা হলো অন্নপূর্ণা মঙ্গল। এই পুঁথিটির ছবিও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাওয়া গেছে। এবার আসি আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে। ভাষায় ব্যবহৃত শব্দের গঠন নির্মাণ হলো রূপতত্ত্ব বা মরফোলজি। মরফোলজি কথাটি এসেছে মর্ফ থেকে, যার অর্থ হলো রূপমূল বা রূপিম। এই রূপমূল থেকে শব্দ কিভাবে গঠিত হয়, কিভাবে তা বাক্যে ব্যবহৃত হয়, সে সবই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ খণ্ড বা ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ টুকরো। এই টুকরোগুলি কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শব্দ গঠন করে, তাই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা প্রথমে দেখে নিই যে মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমে আমরা আসি লিঙ্গ প্রসঙ্গে। পুরানো বাংলায় ব্যাকরণগত লিঙ্গানুশাসনের প্রাচীন বৈশিষ্ট্য কিছুটা থেকে গেলেও মধ্য বাংলার অন্তঃস্তরে সেই নিয়ম রক্ষিত হয়নি। শ্রীকৃষ্ণ কীর্তনে বিশেষণ বা কৃদন্ত ক্রিয়াপদ অনেক সময় স্ত্রীলিঙ্গ প্রত্যয় গ্রহণ করত।
মধ্য বাংলার অন্তঃস্তরে বিশেষ করে চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থে এরকম বেশ কয়েকটি উদাহরণ লক্ষ্য করা যায়। যেমন আমরা দেখি, পরম সরসা দেবী হইলি বিহবলা, নিমাই পরশে সচিব হলি সচেতন। আমরা লিঙ্গ বলতে কি বুঝি? না, সাধারণভাবে যে চিহ্ন বা নিদর্শন দেখে পুরুষ স্ত্রী উভয়ই এবং পুরুষ স্ত্রী কোনোটি নয় এমন বোঝা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এরপর আমরা আসি বচন প্রসঙ্গে। বচন কাকে বলে? না, যে শব্দের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন 2 প্রকার: একবচন এবং বহুবচন। কেবল পুরুষবাচক সর্বনামের ক্ষেত্রে বহুবচনের রা বিভক্তি শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত হতো, যেমন আমভাড়া, তোমভাড়া ইত্যাদি। কিন্তু মধ্য বাংলার অন্তঃস্তরে এসে বহুবচনের বিভক্তির প্রসার ও বৈচিত্র্য ঘটে। বিশেষ করে প্রাণীবাচক বিশেষে কর্তৃকারকের বহুবচনে রা প্রযুক্ত হয়। যেমন বন্দবংশে জন্মস্বামী বাপেরা ঘোষাল, এখানে আমরা লক্ষ্য করছি রা এই বহুবচনের যে চিহ্ন বা নিদর্শন আমরা যুক্ত হতে দেখছি। পেয়াদা সবার কাছে প্রজারা পালায় পাছে, এখানেও আমরা দেখছি রা প্রযুক্ত হচ্ছে। রাবণের সেনারা সম্মুখ নহে রণে, সেনারা, এখানেও রা বহুবচন প্রযুক্ত হয়েছে। মধ্য বাংলার আরেকটি বহুবচন প্রত্যয় হলো গুলা বা গুলি। এগুলো মূলত সমষ্টিবাচক শব্দ, নির্দেশক বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 16 শতক থেকে এর সূত্রপাত আমরা লক্ষ্য করি। যেমন বাহুগুলা, হস্তগুলা, ভক্তগুলি, ধান্যগুলি, ওগুলা ইত্যাদি। উদাহরণ হিসাবে দেখে নেওয়া যেতে পারে, সন্ধ্যাকালের সিদ্ধিগুলি কে দিবেক বটে, কিংবা কি কারণে দেবসভা বল এতগুলি, কিংবা কে বলে শারদ সখী সে মুখের তুলা, পদনখে পরিতার আছে কতগুলা। আরেকটি উদাহরণ, বিকট দশনগুলা মাঘ মাসে যেন মূলা, জীবখান খান্ডার সমান। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি গুলা এবং গুলি যোগে বহুবচন করার নানান নিদর্শন এই স্তরে পাওয়া যাচ্ছে। আরেকটি বহুবচন প্রত্যয় দিগ, দিগের, দিদের, এর ব্যবহার সপ্তদশ শতকের মধ্যভাগ থেকে লক্ষ্য করা যায়। ভাষাতাত্ত্বিক পরেশচন্দ্র মজুমদার এই প্রত্যয়ের উপরে ফার্সি শব্দ দিগরের প্রভাব লক্ষ্য করেছেন। যেমন ব্রাহ্মণের গরু রাখে বসুয়া দিগর, পুলকে পূর্ণিত তনু প্রেমধারা বয়, সবিনয়ে শিশু দিগে সম্ভ দিয়ে কয়, আমি দিব তোমা দিগে বন্দি উপযোগ, কিংবা পুণ্য ফলে দেখো যদি নাতি দিগের সনে, কহিব রসের কথা সাধু আছে মনে। দক্ষিণাংশে দেখো দাদা মামাদের বাড়ি, আগে আমি তোমাদের পাবো পরিচয়, শহরে কপুর খেলে শিশুদের সনে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণের নিদর্শনের প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি দিগর, দিগে, দিগের, দের এই বহুবচনের প্রত্যয় যুক্ত হচ্ছে। এছাড়াও সমষ্টিবাচক অন্যান্য শব্দ যেমন সভ, সব, সকল, গণ যোগে বহুবচনে ব্যবহার লক্ষ্য করা যায়। শব্দের দ্বিরুক্ত প্রয়োগ দ্বারাও বহুবচন গঠন লক্ষিত হয়। যেমন মৃগ আদি পশুগণ সবে কইল নিবেদন। পশুগণ, এই গণ শব্দ যোগে আমরা দেখছি শব্দটি বহুবচন হয়ে যাচ্ছে। মাংস লইয়া ফুলরা বেড়ায় বাড়ি বাড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের দ্বিরুক্ত প্রয়োগ। বাড়ি এই শব্দের দুবার ব্যবহার করে বহুবচন গঠন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলচণ্ডীর গীতে নতুন সমষ্টিবাচক শব্দ ভাগের ব্যবহার লক্ষিত হয়। যেমন রাজার প্রকৃতি দেখি রানী ভাগে কান্দে। এরপর আসি কারক ও বিভক্তি প্রসঙ্গে। কারক বলতে আমরা কি বুঝি? বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের অন্বয় বা সম্পর্ককে বলে কারক। পাণিনির মতে ক্রিয়ান্বয়ী কারকম। বাংলায় কারককে 6টি ভাগে ভাগ করা যায়: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক এবং নিমিত্ত কারক। বিভক্তি কাকে বলে? না, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বিভক্তি বলে। বিভক্তি 2 প্রকার: শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এছাড়াও আমরা লক্ষ্য করি শূন্য বিভক্তি। যে শব্দ বিভক্তি চিহ্ন নিজে অপ্রকাশিত থেকে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে।
যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। প্রথমে আসি আমরা কর্তৃকারক প্রসঙ্গে। কর্তৃকারক কি? যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারকই হচ্ছে বাক্যের মূল উদ্দেশ্য। মধ্য বাংলার অন্তঃস্তরে কর্তায় শূন্য, এ বা অন্তস্তীয় একার বিভক্তি লক্ষ্য করা যায়। যেমন বিভক্তিহীন কর্তৃপদ আমরা লক্ষ্য করি উদাহরণে, ধনপতি বলে ভালো আছি সর্বজন। ধনপতি এখানে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে এবং এখানে বিভক্তিহীন কর্তৃপদের এটি একটি উদাহরণ। অন্য আরেকটি উদাহরণ হলো অপরূপ মায়ামৃগ দেখি মহাবীর। এ বা অন্তস্তীয় একার বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির পরে এ এবং শব্দের শেষে স্বরধ্বনির পরে এ বিভক্তি লক্ষিত হয়। যেমন নীলাম্বরে বলে গোসাই সাপ হইল মোর। মুনিবরে বলে বাক্য শুনো নীলাম্বর। মহাবীরে বলে শুনো ফুলরা সুন্দরী। অথবা ফুলরায়ে বলে শুনো প্রভু মিথ্যা কহবাত। ডোমনিয়ে বলে ভারু তুই তার কে। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি যে এ এবং অন্তস্তীয় একার বিভক্তি প্রযুক্ত হচ্ছে। কর্মকারক, কর্মকারক কাকে বলে? না, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। মূলত কর্মকে অবলম্বন করেই ক্রিয়া পূর্ণতা পায়। শ্রীকৃষ্ণ কীর্তনে দ্বিতীয়ায় ক বিভক্তির যে ব্যাপকতা ছিল, মধ্য বাংলার অন্তঃস্তরে তার ব্যবহার কমে আসে। প্রাচীন বা আঞ্চলিক প্রয়োগে ক বিভক্তির ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, তবে এই স্তরে কে রে বিভক্তি প্রয়োগ অনেক বেশি। যেমন অসুরেকে দিলা বর, এখানে অসুরেকে আমরা দেখছি কে বিভক্তি যুক্ত হচ্ছে। খুলনাকে সমর্পিল লহনার তরে, খুলনাকে এখানেও আমরা লক্ষ্য করছি কে বিভক্তি প্রযুক্ত হচ্ছে। দুবলাকে ডাকি কহে, দুবলাকে কে, এখানেও কে বিভক্তি প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। বিভক্তিহীন কর্মপদ মধ্য বাংলার অন্তঃস্তরে লক্ষ্য করা যায়। যেমন মহাবীর তুলিল, শান্ত কইলাম বীরমণি ইত্যাদি উদাহরণে আমরা বিভক্তিহীন কর্মপদের নিদর্শন দেখতে পাই। এছাড়াও এরে রে বিভক্তি প্রয়োগও লক্ষ্য করা যায়। যেমন দ্বিজ মাধবে গায়ে মনে ভাবি দেবী, নায়কেরে তার দুর্গা কর চিরজীবী। নায়কেরে এখানে এ রে এই বিভক্তি যুক্ত হচ্ছে। কৈলাসে করিল গিয়া নন্দিরে স্তবন, নন্দিরে এখানে রে বিভক্তি প্রয়োগ লক্ষিত হচ্ছে। মধ্য বাংলার অন্তঃস্তরে গৌণ কর্মে এ, ক, কে, এ রে, ত, তে, কারে বিভক্তির ব্যবহার সুলভ। গৌণকর্ম কাকে বলে? না, দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলে ও বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। দ্বিকর্ম ক্রিয়া মানে কি? না, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি কে বিভক্তিকে। কুবুদ্ধি লাগিল তোকে, বীরকে লাগিল ব্যথা। আরেকটি উদাহরণ দেখি, ছেলেকে আমার স্বাদ আর নাই যায়। ছেলেকে, বীরকে, এক্ষেত্রে আমরা কে বিভক্তি প্রয়োগ লক্ষ্য করছি। রে বিভক্তি, আজি হইতো ফুল্লরারে বিমুখ বিধাতা, অন্নপূর্ণা দেন শিবেরে অন্ন, নায়কেরে কর দয়া। অর্থাৎ এখানে আমরা রে এই বিভক্তি ব্যবহার দেখতে পাচ্ছি। এছাড়াও এ অন্তস্থায়ী একার বিভক্তিও লক্ষিত হয়। যেমন ভাবিয়া সারদা মায়ে, তে কারণে পাঠাই তোমায়ে, শ্রিয়মন্তে ধরি তোলে। ত এবং তে বিভক্তিও যুক্ত হয়। দেবী তো পুছিল তবে দেব ভগবান, অথবা হাটো তো লাগিয়া সাধু যায় ধীরে ধীরে। এ বিভক্তি প্রয়োগ, শিশুকালে বিকে যায় মথুরার হাটে। কারে বিভক্তি প্রয়োগ, প্রভু কয় সভাকারে, সভাকারে করহ কুশল, কোথাকারে গেলি রামা ইত্যাদি উদাহরণে আমরা লক্ষ্য করছি কারে বিভক্তি ব্যবহারকে। করণকারক, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। সাধারণভাবে ক্রিয়াকে কার দ্বারা, কি দিয়ে, কি সে, কার সাহায্যে ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণকারক। করণকারকে শূন্য বিভক্তি এ, অন্তস্থায়ী একার, ত, তে বিভক্তিও মধ্য বাংলার অন্তঃস্তরে লক্ষিত হয়। যেমন তুমি জাতিয়ে ব্রাহ্মণ, ধ্যানে না পাইল,
ত্রাসে হইল মনুষ্য শরীর, এখানে জাতি এ, ধ্যানে, ত্রাসে, এগুলোর প্রত্যেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি করণ কারকে এ বিভক্তি প্রযুক্ত হচ্ছে। এছাড়াও ত তে বিভক্তির নিদর্শনও প্রচুর মেলে, যেমন করে ত তুলিয়া লইল চন্দনের বাটি, শোকেতে আকুলি। কখনো কখনো করণ, অপাদান ও গৌণকর্মের বিভক্তি প্রয়োগ একাকার হয়ে যায়। অপাদান কারক কোনো কিছু থেকে পতিত হওয়া, উৎপন্ন হওয়া, চ্যুত হওয়া, নষ্ট হওয়া, গৃহীত হওয়া, বঞ্চিত হওয়া ইত্যাদি নির্দেশিত হলে তাকে অপাদান কারক বলে। সাধারণভাবে ক্রিয়াকে যদি আমরা কোথা থেকে বা কি থেকে দিয়ে প্রশ্ন করি তাহলে অপাদান কারক পাওয়া যায়। মধ্য বাংলার অন্তঃস্তরে পঞ্চমীর এ বিভক্তি ব্যবহার ক্রমশ কমে আসে। যেমন একটি নিদর্শন এখানে উল্লেখ করা হয়েছে, তোমার প্রসাদে আমি দেখিনু অভয়া। অপাদানের বিভক্তি লোপ পেলেও মধ্য বাংলার অন্তঃস্তরে নানা অনুসর্গীয় পদ যেমন হন্তে, হতে, থুন, থানে, থাকিয়া, ঠাঙি, থাকিয়া ইত্যাদি ব্যবহার লক্ষিত হয়। যেমন এই দেশ হন্তে, অথবা মন্দির হতে বাহির হইল করে ধরি যায়া, আমাথুন অধিক কিবা ঈশ্বরের ঝি, কৈলাসে থাকিয়া তাহা জানিলা পার্বতী ইত্যাদি নিদর্শনে আমরা দেখছি অনুসর্গীয় পদের ব্যবহার। সম্বন্ধ পদ যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাকে সম্বন্ধ পদ বলে। সম্বন্ধ পদে বাংলা নিজস্ব বিভক্তি হলো র। মধ্য বাংলার অন্তঃস্তরে র এর ব্যবহার বিরল হলেও দৃশ্যমান। ষষ্ঠী বিভক্তির চিহ্ন এর প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন দানের শয্যা আনিয়া দিলেন বিদ্যমানে, দানের এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। নৌকার র বিভক্তি। রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, রূপের এর। যৌবনের বনে মন হারাইয়া গেল, যৌবনের। অর্থাৎ এখানে আমরা র এবং এর বিভক্তির প্রয়োগ লক্ষ্য করছি। এছাড়াও কের, কার, কর ষষ্ঠী বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন বৎসকে লইয়া চলে বৎসকের মাই, কত লক্ষকের সুতা হয়াছে হেতুলা, কালুকার অন্ন যদি এক মুষ্টি পাম ইত্যাদি উদাহরণে আমরা কের, কার, কর এই ষষ্ঠী বিভক্তির ব্যবহার লক্ষ্য করছি। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি কারক অধিকরণ কারক। অধিকরণ বলতে আমরা বুঝি সামীপ্যকে। বাক্যের অন্তর্গত যে পদ ওই বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার আধার রূপে গৃহীত হয় তাকে অধিকরণ কারক বলে। সাধারণত ক্রিয়াকে কোথায়, কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক হয়। এই কারকের শূন্য, এ এবং ত, তে অন্তস্তীয় বিভক্তি প্রয়োগ মধ্য বাংলার অন্তঃস্তরে লক্ষিত হয়। যেমন যথেক সংসার নিজ দেহে লয় করি, দেবী সরস্বতী বন্দে হৃদয়ে সতত, কলিঙ্গে করিব তম্ভা পূজা, মন্দিরেতে করিল গমন, নৃত্যগীত গাহি আম্ভি নৃপতি সভাত, লহনা জন্মিল গিয়া নিধিপতির ঘর, উইচারা খাই বনে জাতিতে ভালুক, নেউকি চৌধুরী নহি না করি তালুক, ধুলায় ধূসর হয়া কান্দয়ে হস্তিনী, মিথ্যা বর দিয়া কেন বধ করো প্রাণী ইত্যাদি উদাহরণে আমরা লক্ষ্য করি শূন্য বিভক্তি, এ বিভক্তি, ত, তে এবং অন্তস্তীয় বিভক্তি ব্যবহারকে। সম্বোধন পদ। সম্বোধন কথাটির অর্থ হলো আহ্বান বা ডাকা। বাক্যে যে পদের দ্বারা আহ্বান করা হয় বা সম্বোধনের পাত্রকে বোঝানো হয় তাকে সম্বোধন পদ বলে। মধ্য বাংলার অন্তঃস্তরে গো, রে বিভক্তির ব্যবহার লক্ষিত হয়। যেমন দেবী গো বসিয়া শিওরে, এখানে গো। দেবী জননী গো, জগৎ জননী মা রে। এক্ষেত্রে আমরা দেখছি যে দেবীকে সম্বোধন করে বা আহ্বান করে গো এই বিভক্তি ব্যবহার, অথবা মাকে আহ্বান করে রে বিভক্তির ব্যবহারকে। সর্বনাম পদ কাকে বলে না, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, সে, তারা, সকল, ওই ইত্যাদি। মধ্য বাংলার অন্তঃস্তরে উত্তম পুরুষ সর্বনামের রূপ হিসাবে পাওয়া যায় মু, মু, মো, মুই, মহি, আম্ভি, আমি, মোহে, মুখ, মোহকে, আমাক, মোহর, আমা, আমাদের ইত্যাদিকে। যেমন তার পূজা মোকে হইল সাত, মোকে এখানে সর্বনাম পদ। মোহাকে বিধবা কইলে, কেমনে দেখিলা দেবী মোতে কহ সার, কিসের কারণে আমা করিছ স্মরণ, আম্ভাতে ভজিয়া রূপ করহ সফল, দেখে আসি মু, কেমতে আনিব মুহি গুরুকে চেহাই। এবং আমরা লক্ষ্য করছি উত্তম পুরুষের সর্বনাম রূপে মোকে, মোহাকে, মোতে, আমা, আম্ভাতে, মু, মুহি ইত্যাদির ব্যবহারকে।
মধ্য বাংলার অন্তঃস্তরে মধ্যম পুরুষের সর্বনামের রূপ তুই, তু, তুই, তোহে, তুম্ভি, তুম, তোয়ে, তোক, তোম্ভা, তোহার, তোম্ভার ইত্যাদি পাওয়া যায়। যেমন বুঝিলু বুঝিলু বেটি তুহি দুষ্টমতি, চলো যাই তম্ভি আম্ভি ব্রহ্মা সদন, ভালো মন্দ পরিণাম না জানসি তুম, কি বলিবে তোকে মাকে আমি তোম্ভা কেন্নে দিব, আসিবে ইন্দ্রের রথ লইতে তোম্ভাক, তোহর সমান নারী নাই, ব্রাহ্মণের মূর্তি তোরা হয় সর্বজন, তুমি সব দেখি তান দাসী সমতুল্য, তোদের সবার কল্যাণ ইত্যাদি বাক্যের মধ্যে আমরা মধ্যম পুরুষের সর্বনামের রূপ প্রত্যক্ষ করছি। সাধারণ নির্দেশক সর্বনামের মধ্যে আমরা দেখতে পাই সে, সেহ, সেহ, তেহ, তেহ, তাহা, তেই, সেগুলা, সেগুলি, তাতে, তাহে, তাহা, তহি ইত্যাদির ব্যবহার। যেমন সেহ কথা আছে তবে সাধুর অন্তরে, সেহ যে মোর বেয়াই বটে, তাতে নাহি দোষ, সাক্ষাতে হইল তানে দেবী দশভুজা, সৌভাগ্য বাড়ালো তিহি সবে তারে সেবি। এখানে সেহ, তাতে, তানে, তারে ইত্যাদি সর্বনামের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। নিকট নির্দেশক সর্বনাম মধ্য বাংলার অন্তঃস্তরে এহ, এহা, ইহ, ইহা, এহি, এনা, ইনি, ইহারা, এহারা, এহাতে, ইহাতে, ইহাকে, এহাত দিগের ইত্যাদি সর্বনামের প্রয়োগ দেখতে পাওয়া যায়। যেমন সেই সব গুণ ইহ শরীরে প্রকাশ, ইহা ধরিল উদরে, তবে ইহা তিনি পান, ইহ পান তোকে, এহাতে বিরস সব দেবতা সমাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইহ, ইহা, ইহ, ইহা, এখানে আমরা লক্ষ্য করছি নিকট নির্দেশক সর্বনামের ব্যবহারকে। দূর নির্দেশক সর্বনামের মধ্যে আছে উহি, উহে, ওহি, ওই, ওনা, ও, উ, উহি, উনি, ওহারে, উহারে, উহান, ওনার, ওহায়, উহাকে ইত্যাদি। দূর নির্দেশক সর্বনামের উদাহরণ হলো নাচিয়া কাঁদিয়া ওবা সাধে কোন কার্য, ও, তবে তো রহিবে উহা সতার পরাণ, উহা। সম্বোধন নির্দেশক সর্বনাম আমরা দেখতে পাই যেহ, যে, যে, জিহ, জেনা, যিনি, যাহারা, যারা, যারা, যাহা, যাহে, যাকে, যাক, যাহারে, যারে, যাতে, জাত, যা, সব, যাহে ইত্যাদি ব্যবহার আমরা সম্বন্ধ নির্দেশক সর্বনামের ব্যবহার দেখতে পাই। যেমন যারা যেই বলে তাহা করি এক স্থানে, যাদেই যাহা খাই, পদভর যাহে করি সে যায় পাতালপুরি ইত্যাদি। অনির্দেশক এবং প্রশ্নবোধক সর্বনামের মধ্যে আমরা দেখতে পাই মধ্য বাংলার অন্তঃস্তরে কে, কেহ, কেহ, কেহু, কেও, কেউ, কিহ, কিহ, কেনা, কাহা, কাহা, কাহাকে, কাহারে, কাহাতে ইত্যাদি। যেমন কাকো আমি না দেখিল ভালো, কেউ কেউ বইসে, তথাপি না পূজে চান্দ কাক বিমন্ত্রণা ইত্যাদি। আত্মবাচক সর্বনামের মধ্যে আমরা দেখতে পাই আপন, আপনি, আপনে, আপনা ইত্যাদির ব্যবহারকে। যেমন আপনারে আপনে করয়ে সংহার, আপনারে কইল প্রক্ষালন, সেবক পাঠাইয়া পুষ্প আনিল আপনে, তোর ভাগ্যে সেই স্থানে আছিলাম আপনি ইত্যাদি বাক্যের মধ্যে আত্মবাচক সর্বনামের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। সাকল্যবাচক সর্বনাম সব, সবে, সবাকার, সভাকার, সভান ইত্যাদিও ব্যবহৃত হয়। যেমন প্রভু কয় সভাকারে, সভানের গুরু শিব। উভয়বাচক সর্বনামের মধ্যে আমরা দেখতে পাই দোহা, দোহা, দোহে, দুহে, দুহাকার, দুহার ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। যেমন দুহাকারে তুলাইল যথ বন্ধুগণে, বিষম সমরে দুহার বাঁধিল বিপদ, যজ্ঞ শেষ অন্ন দোহে করয়ে ভোজনে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দুহাকারে, দুহার, দোহে ইত্যাদি উভয়বাচক সর্বনাম ব্যবহৃত হচ্ছে। ক্রিয়াপদ উত্তম পুরুষে ম, ও, হু, মধ্যম পুরুষে সি, হ, প্রথম পুরুষে এ, ইয়ে, অন্তি, অন্ত প্রভৃতির ব্যবহার লক্ষণীয়। যেমন বন্দম দিন করো নাথে, কহম তোমারে, চরণে ধরো হু, কহিয়ে সকল কথা শুনহ গোপাল, যৌবনের বলে বেটি করিস বড়াই, কান্দিয়া করেন তো স্তুতি দুর্গার চরণ ইত্যাদি বাক্যের মধ্যে আমরা ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করছি। অতীতকালের ক্রিয়াপদের ধাতুতে ইলো প্রত্যয়ের পর পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। যেমন উত্তর পুরুষের লো, লু, লুম, নু, লাম, লাং, লেম, লাহ, লাউ, ল, ই। মধ্যম পুরুষে দেখতে পাই লা, ল্যা, লে, ল্যা,
লি, লিসি, ই এবং প্রথম পুরুষে লা, ল্যা, লো, লি, লে, লেন্ত থেকে লেন, ই বিভক্তি যুক্ত হচ্ছে। যেমন নিজ রাজ্য হইনু বিসরণ, বাহিহা গেলেম বহু দেশে, কিছু না শুনিল আমি। এছাড়াও কমল কুমারী আম্ভি না দেখি নয়ন, গুরুর বচন তুমি নাহি কইলা সার, রহিলেন তো পুরীর মাঝার, হেন বেলা শুনি আকাশের বাণী, পদ্মা আদি পঞ্চকন্যা দাগ দিয়া আনি ইত্যাদি। ভবিষ্যৎকালের ক্রিয়াপদের প্রত্যয় হলো ইবো। এই প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় পুরুষবাচক বিভক্তি। উত্তম পুরুষে যুক্ত হয় বো, মু, ব, বাম, ইহ। মধ্যম পুরুষে যুক্ত হয় বে, বা, বি, হসি, ওসি। প্রথম পুরুষে যুক্ত হয় বেক, ব, বেন্ত, বেন, ইহ। যেমন করমু নিবেদন, অবতার করিব মো তথা, মাংসের পশা তুলি দিবাম মাথায়, তুম্ভি কি জানিবা বীর, আজিকার নিশিপুত্র রাখিবা যতনে, ভকত জনেরে দেবী হইবে সদয়, তিনি তোরে করিবেন কল্যাণ ইত্যাদি বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করি ভবিষ্যৎকালের ক্রিয়াপদের নানান প্রত্যয় যুক্ত হচ্ছে এবং প্রত্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে পুরুষবাচক বিভক্তিও। নিত্যবৃত্ত অতীতকালে প্রত্যয় ইত, তার সঙ্গে পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে দাঁড়ায় ত, তু, তাম, তে, তেন, তা, তাং, কখনো কখনো তে, থে, ত, থ, তাং, থাং, তু, থু ইত্যাদি লক্ষিত হচ্ছে। যেমন পরাণে পরাণ দিয়া রাখিতু বন্ধিয়া, আমি যদি থাকিতাম, ধরিয়া রাখিতাম তারে যদি জানিতাম, তু, তাং, তাম ইত্যাদি ব্যবহার আমরা লক্ষ্য করছি। মৃত জীব জিয়াইতে হেলে, তে, এই পুরুষবাচক অতীতকালের প্রত্যয় ইত এবং তার সঙ্গে পুরুষবাচক বিভক্তি যুক্ত হচ্ছে। মূল ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার রূপের সঙ্গে আজ ধাতু যোগ করে তথাকথিত যৌগিক কালের রূপ গঠিত হতো। যেমন গধিকা রাখাচ্ছি বান্ধি দিয়া জাল দরা, হাল উতারিয়া প্রিয়ে করো শিক পোড়া। এখানে রাখাচ্ছি থেকে রাখিয়া, রাখিয়ার সঙ্গে যদি আছি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে রাখাচ্ছি। এখানে রাখ ও আজ এই দুটি ধাতু ব্যবহৃত হচ্ছে। মধ্য বাংলার অন্তঃস্তরে বিভিন্ন ধরনের যৌগিক ক্রিয়া মেলে। যেমন কর্মস্থানীয় ভাববাচক বিশেষ্য এবং সমাপিকা ক্রিয়া যোগে যুক্ত হয় সাজন, করেন, উষা, সাজন। ক্রিয়া বিশেষণ এবং সমাপিকা ক্রিয়া এত বলি আগুয়াইল, ছ করি ছজন। অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া এখানে দেখতে পাই এবং সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার সংযোগও দেখতে পাই। যেমন পাঠায়া দিল, করো গিয়া থেকে করো গে। কৃদন্ত বিশেষণ এবং সমাপিকা ক্রিয়ার ব্যবহার রয়েছে শুইয়া আছে, শুইয়াছে। নিযন্ত ক্রিয়ার ব্যবহারও ছিল এই পর্বে। যেমন খাওয়াইমু, খাওয়াইবে, দেওয়াইল ইত্যাদি। উদাহরণ হিসেবে দেখতে পাই নিত্যানন্দ আসি সব করিব বিদিত। কি কারণে সাজিয়াছে দূতের সমাজ, করিব, করাইব বা সাজিয়াছে, সাজাইয়াছ। প্রত্যয় মধ্য বাংলার অন্তঃস্তরে অন্তঃপ্রত্যয় অন্তা, অন্তে, আ, অন্তে, ইত, আ, ইয়া প্রত্যয় যুক্ত হয়। যেমন ভরন্ত কলসি, মাগন্তা ফকিরে দেহ মহাপাত্র বলে, উড়াপাক ইত্যাদি প্রয়োগ লক্ষ্য করা যায়। এছাড়াও আ, ই, ইয়া, ইলো, ইবো, আন ইত্যাদি প্রত্যয়ের প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন পন্থে পড়া ফুল, তোমার দেশে আসি হইল, গোত্রের কলঙ্ক ইত্যাদি। প্রত্যয় কাকে বলে? শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তর। যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে প্রত্যয়। নাম ধাতুর প্রাচুর্য লক্ষণীয়। যেমন তেজীয়, নিবেদিয়ে, পরিক্রমী, ইচ্ছি, জিজ্ঞাসিয়ে, নিবেশিয়ে ইত্যাদি ব্যবহারও এই স্তরে ছিল। কিছু সংস্কৃত নাম শব্দকে ক্রিয়ার ধাতু রূপে গ্রহণ করে তার সঙ্গে ইলো ক্রিয়ার বিভক্তি যোগ করা হতো। নাম ধাতুর এই ব্যবহার এই স্তরের অন্যতম বৈশিষ্ট্য। নাম ধাতু কাকে বলে? নাম বা বিশেষ্য যদি ধাতু হিসাবে ব্যবহৃত হয় তবে তাকে নাম ধাতু বলে। নাম ধাতুর সঙ্গে কালবাচক ধাতু প্রত্যয় ও পুরুষবাচক ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকে বলে নাম ধাতুজ ক্রিয়া। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে ধাতু। ধাতু দুই প্রকার, মৌলিক ধাতু ও সাধিত ধাতু। নিযন্ত ধাতু কাকে বলে? অন্যকে দিয়ে কোনো কিছু কাজ করানো অর্থে মৌলিক ধাতুর সঙ্গে আ বা ওয়া প্রত্যয় যুক্ত করে যে ধাতু গঠিত হয় তাকে নিযন্ত ধাতু বলে। যে ক্রিয়ার সাহায্যে কাউকে কোনো কাজে নিযুক্ত করা বোঝায় তাকে ব্যাকরণে প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া বলে। এখানে একটা উদাহরণ হিসাবে দেখতে পাই আমরা মৌলিক ধাতু বা প্রত্যয় সমান সমান হচ্ছে প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি সমান সমান হচ্ছে প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। যেমন খেল যুক্ত আ, খেলা, তার সাথে ই আছেন, খেলি আছেন। মধ্য বাংলার অন্তঃস্তরে আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি শব্দের অনুপ্রবেশ লক্ষ্য করা যায়। বিপ্রদাসের মনসা বিজয়, মানিকরামের ধর্মমঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থে আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি শব্দের ব্যবহার মেলে।
আরবি ফার্সির মধ্যে আমরা দেখি গজব, আজব, বরাবর, ফরমান, কামান, বেয়াদপি, জাহাজ, কেতাব, আইন ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাই গজব করিলে তুমি আজব কথায়, সে মানসিংহের কালে প্রজার পাপের ফলে দিহিদার মামুদ শরীফ। তুর্কি শব্দের ব্যবহার খাতুন, দারোগা, বিবি, বেগম। পর্তুগিজ শব্দের ব্যবহার আনারস, আতা, তামাক, পেয়ারা ইত্যাদি। ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকে ব্রজবুলির ব্যবহারও বিশেষভাবে দেখা যায়। যেমন নিকষয়ে, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি। তুয়া, অপরূপ তুয়া মুরলী ধ্বনি, লালসা বারল শবদ শুনি। বরিক্ষ, দিবস দিবস করি, মাস বরিক্ষ গেয়, বরিক্ষে বরিক্ষ কত ভেলো। ভাষাতাত্ত্বিক পরেশচন্দ্র মজুমদার তার বাংলা ভাষা পরিক্রমা দ্বিতীয় খণ্ড গ্রন্থে দেখিয়েছেন অন্তমধ্য স্তরে অনেক প্রাচীন তদ্ভব শব্দ অপ্রচলিত হয়ে পড়ে। এই জায়গায় চলে আসে সংস্কৃত শব্দ সমবায়ে গঠিত যৌগিক ক্রিয়া অথবা একেবারেই নতুন ধাতু, যেমন লক দেখা, সুতো শোয়া, গোয়া গোয়ানো, কাটানো ইত্যাদি। একজন শক্তিশালী স্রষ্টা যখন তার অভিজ্ঞতা ও ব্যক্তি জীবনে টানাপোড়েনের মধ্যে দিয়ে সমাজের তথা যুগের সংকট ও নিজের অস্তিত্বের সংকট এবং সংকট থেকে উত্তরণের অন্তহীন প্রয়াসকে সৃজন কর্মে তুলে ধরেন, তখন তিনি ভাষাকে মাধ্যম করেন। অভিনব সৃষ্টি দক্ষতায়, ভাষার বিশিষ্টতায় কাব্যের সৌন্দর্যকে কবি ভাস্বর করে তোলেন। অন্তমধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি বিবিধ মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, শাক্ত পদাবলী, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক সাহিত্য, লোক সাহিত্য, নাথ সাহিত্য, বাউল গান ইত্যাদি। এই বিস্তৃত সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যেই বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি বুঝে নিতে হবে ভাষার ছাঁদ। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা ষোড়শী কন্যাকে দেখে কালকেতু ভৎসনা করে যখন বলে, কি দোষ দেখিলা মোর জাগ্রহ স্বপনে, দোষ না দেখিয়া করো অপমান কেনে, কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলা মন, যেই পাপে নষ্ট হইল লঙ্কার রাবণ, পিপিরার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কিংবা বৈষ্ণব পদাবলীতে গভীর বিষণ্ণতা, বিরহ প্রেম ব্যাকুলতা, অব্যক্ত হৃদয় কথা ও ভক্ত হৃদয়ে ভক্তি প্রাণতার মরমে উচ্চারণ যেন এক অসাধারণ মূর্ছনা। যেমন শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে নেহা, বা রূপে ভরিল দিঠি সঙ্গরি পরশ মিঠি, পোলক না তেজেই অঙ্গ। আবার যখন ভারতচন্দ্র লেখেন নগর পুরিলে দেবালয় কে এরায়, বা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তখন ভাষার মুন্সিয়ানায় মনের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। এখানে নানা ভাষা থেকে আগত শব্দের মিশ্রণে ভাষার এক নব রূপায়ণ ঘটে। আমরা প্রত্যক্ষ করি বাংলা ভাষার ঐতিহাসিক পটভূমি ও তার বিবর্তনগত ধারাবাহিকতার ইতিহাসকে। অপরদিকে বাউলরা গানের ভাষায় প্রকাশ করেন মানুষের মহিমা, মানুষের মধ্যেই খোঁজেন অরূপ রতন, যথা যায় মানুষ দেখি, মানুষ দেখে জুড়াই আঁকি। সময়ের চলমানতার সূত্র ধরে এই শাব্দিক প্রয়োগ আমাদের সত্তাকে আন্দোলিত করে। আবার লোকসাহিত্য ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায় নদের চাঁদ ও মহুয়ার কথোপকথন চিরন্তন প্রেমের বোধ তৈরি করে দেয়। সমাজ জীবনের নানা তথ্য ভরে ওঠে। ভাষাও এখানে প্রবহমানতার স্বাক্ষরবাহী। লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বাইন্দা জলে ডুইব্বা মর, কোথায় পাবো কলসি কইন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইব্বা মরি। বাংলা ভাষার ছাঁদ ব্যক্তি সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে পাল্টে যাচ্ছে। শিক্ষিত মার্জিত কবি মুকুন্দরামের হাতে চরিত্রদের কথোপকথন এবং গ্রাম্য কবির কথোপকথন কত জীবন্ত হয়ে ওঠে। গ্রাম্য কবির হাতে গড়ে ওঠা নদের চাঁদের উদ্ধৃত উক্তিটি প্রায় প্রবাদের মর্যাদা লাভ করেছে। আবার ভারতচন্দ্রের কাব্যের ভাষায় দেখা যায় নাগরিক চাতুর্য, জীবনের আবেগময়তা ও অসাধারণ চিত্ররূপ। এইভাবেই কালের সঙ্গে বদলে যায় মানুষ, বদলে যায় ভাষা। এভাবেই নানা বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষার পথ চলা। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য ইত্যাদিকে আশ্রয় করে বাংলা ভাষার সীমানা ছড়িয়েছে অনেক দূর। ভারতচন্দ্রের ঐতিহ্য ও উত্তরাধিকারকে গ্রহণ করেই পরবর্তী প্রজন্মের কবিরা বাংলা ভাষায় আনেন নতুনের আস্বাদ। সুতরাং বাংলা ভাষার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকা বিভিন্ন স্তরকে বুঝতে গেলে আমাদেরকে চরিত্র, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ, পরিস্থিতি, বক্তা ও শ্রোতার চরিত্র, সময় ইত্যাদি বিষয়গুলিও মাথায় রাখতে হবে। এইগুলি মাথায় রাখলে আমরা ভাষার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলিও ধরতে পারবো। তখনই আমাদের ভাষা পাঠ হয়ে উঠবে সার্থক। মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম সেগুলি হলো প্রাচীন বাংলা, আদি মধ্য বাংলার পরবর্তী পর্যায়ে নিদর্শন অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তর ও এরপরেই আধুনিক বাংলা ভাষার শুরু। এটা না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যায় না।
ভাষা সমাজেরও দর্পণ। সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। মধ্য বাংলার অন্তঃস্তরে বাংলা ভাষা বৈচিত্র্যপূর্ণ। এই স্তরে ভাষা একরৈখিক নয়, বহুরৈখিক ও বহুমাত্রিক। মঙ্গল কাব্যের ভাষা, অনুবাদের ভাষা, জীবনী সাহিত্যের ভাষা, বৈষ্ণব পদাবলীর ভাষা, শাক্ত গীতির ভাষা, এমনকি লোকায়ত সাহিত্যের ভাষাকে একই লক্ষণ দিয়ে বিচার করা যায় না। প্রত্যেকটি কাব্যের ভাষায় ভিন্নতা লক্ষণীয়। এই পর্যায়ের ভাষার অনুশীলন খুবই তাৎপর্যপূর্ণ। ভাষার রূপতত্ত্ব, ভাষা বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ। এখান থেকে আসতে পারে কিছু প্রশ্ন, যেমন অন্তমধ্য বাংলার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করুন। বচন কাকে বলে? যৌগিক ক্রিয়াপদ কাকে বলে? অন্তমধ্য বাংলায় ব্যবহৃত আত্মবাচক সর্বনামের উদাহরণ দিন। অন্তমধ্য বাংলার কয়েকটি সাহিত্যিক নিদর্শনের উদাহরণ দিন। প্রত্যয় কাকে বলে? অন্তমধ্য বাংলায় ব্যবহৃত করণ কারকের উদাহরণ দিন। বিভক্তি কাকে বলে? ইত্যাদি। মধ্য বাংলার অন্তঃস্তরের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থ সহযোগী গ্রন্থ হিসাবে ব্যবহার করা হয়েছে সেগুলি হলো জন বিহারী ভট্টাচার্যের সম্পাদিত কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধনপতিপাখ্যান, কলকাতা বিশ্ববিদ্যালয় 1966। পরেশচন্দ্র মজুমদার বাংলা ভাষা পরিক্রমা 1, দেজ পাবলিশিং, কলকাতা, 4th সংস্করণ, ফেব্রুয়ারি 2008। পরেশচন্দ্র মজুমদার বাংলা ভাষা পরিক্রমা 2, দেজ পাবলিশিং, কলকাতা, পরিবর্ধিত 2য় সংস্করণ, জুন 2004। রামেশ্বর সর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পুস্তক বিপণী, কলকাতা, 6ষ্ঠ মুদ্রণ, ফেব্রুয়ারি 2020। সুভাষ ভট্টাচার্যের ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ, রবীন্দ্র জয়ন্তী 2012। বিজিত কুমার দত্ত, সুনন্দা দত্ত সম্পাদিত মানিকরাম গাঙ্গুলি ধর্মমঙ্গল, কলকাতা বিশ্ববিদ্যালয় 1960। ঘনরাম চক্রবর্তী শ্রী ধর্মমঙ্গল, কলকাতা, 1290 বঙ্গাব্দ। জয়িতা দত্তের সম্পাদিত ভারতচন্দ্রের অন্নদামঙ্গল রত্নাবলী, কলকাতা, প্রথম প্রকাশ, আগস্ট 1998। তমনাশ চন্দ্র দাশগুপ্ত সম্পাদিত নারায়ণ দেবের পদ্মাপুরাণ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের 2য় সংস্করণ, 1947। বিমান বিহারী মজুমদার 500 বছরের পদাবলী, 1410 থেকে 1910, জিজ্ঞাসা, কলকাতা, 2য় সংস্করণ, আশ্বিন, 1376 বঙ্গাব্দ। সুধীভূষণ ভট্টাচার্য সম্পাদিত দ্বিজ মাধবের মঙ্গলচণ্ডীর গীত, কলকাতা বিশ্ববিদ্যালয়, 1952। সনত কুমার নস্কর সম্পাদিত মুকুন্দ চক্রবর্তীর কবিকঙ্কন চণ্ডী রত্নাবলী, কলকাতা, 2য় সংস্করণ, সেপ্টেম্বর 1999। এছাড়াও বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ, অক্ষয় মালঞ্চ, কলকাতা, পুনর্মুদ্রণ, মার্চ 2019। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী, সাহিত্য সংসদ, কলকাতা, সংশোধিত সংস্করণ, জানুয়ারি 1980। নমস্কার।